একটি আগ্নেয়াস্ত্র পাওয়ার জন্য একজনের ন্যূনতম বয়স হতে হয় 30 বছর, 3টি বছরের কমপক্ষে আয়কর রিটার্নের একটা সন্তোষজনক রিটার্ন থাকতে হয়। তার যারা বন্ধু বান্ধব যারা সরকারে রয়েছেন বা সরকারের বাইরে রয়েছেন তার প্রত্যেকের কাছেই সম্ভবত এরকম লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি জুলাইয়ের শেষের দিকে দেশে ফিরতে পারেন। তা জুলাই মাস শুরু হয়েছে, আসলে উনি আসলে দেশে ফিরবেন জুলাই শেষ সপ্তাহের দিকে ধরনের শুনছি, এটা আসলে কতটুকু মানে এর ভিত্তি আসলে কি? একজন উপদেষ্টার ইগোকে সম্মান দেখাতে গিয়ে এমন একটা কাজ করলাম যাতে একজন পতিত সরকারের খুবই ঘনিষ্ঠজন ব্যারিস্টার তাপসকে আমরা বৈধতা দিয়ে মেয়রের যে অনার বোর্ডটি রয়েছে সেখানে তার নামটিকে কিন্তু 5 বছরের জন্য চিরস্থায়ী হিসেবে কিন্তু আমরা লিখে দিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছি আমি সুজন মাহমুদ। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। ডাক্তার পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। আমরা শুরুতে একটা বিষয় নিয়ে আলোচনা মানে আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা সাজিয়েছি। শুরুতে একটা বিষয় আসতে চাই, আপনি সম্প্রতি চীন সফর থেকে ঘুরে আসলেন। এখানে বিএনপির বড় একটা টিম চীন সফরে গিয়েছিলেন, যদিও আজ এটা নিয়ে দলের পক্ষ থেকেও কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটা এই উদ্দেশ্য ছিল কি, আসলে কেন আপনারা গিয়েছিলেন? দেখেন, চীনা কমিউনিস্ট পার্টি ঐতিহ্যগতভাবে পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও তারা ইতিপূর্বে আমন্ত্রণ জানিয়েছেন এবং এবারেও আমাদের মহাসচিবের নেতৃত্বে একটি দল এবং তাতে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন, চীন সফরের জন্য গিয়েছিলাম আমরা, যেখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং চীনের পক্ষ থেকে খুব বাংলাদেশের সাথে তাদের যে ঐতিহ্যগত যে সম্পর্কটি রয়েছে, কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে, সুবর্ণ জয়ন্তী প্রতিপালিত হয়েছে, সেটি উচ্চারিত হয়েছে। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশ চীনের যে সম্পর্কের ভিত্তিটি স্থাপন করেছিলেন, পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া তিনবার রাষ্ট্র সফরে সে দেশে গেছেন, এগুলোকে তারা মনে রেখেছে এবং ফলে এই সম্পর্কের এই পুরাতন যে ঐতিহ্যটা রয়েছে সেটাকেই নতুন করে হয়তো পুনর্বিন্যাস করা, এটাই হলো একটা বিষয়। আর একটা জিনিস হলো যে তাদের পক্ষ থেকে তারা প্রত্যাশা যেটা করেছে আর কি, যে একটা দ্রুততম সময়ে তারা একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য তারা অপেক্ষা করছে, এই বিষয়টি তারা জানিয়েছে এবং আমাদের সাথে যে সম্পর্কের যে ধারাবাহিকতা সেটা তারা রক্ষা করার তারা প্রতিশ্রুতি দিয়েছে আর কি। আসলে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন যাবত, এটা বলা চলে কয়েক মাস যাবতই, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি জুলাইয়ের শেষের দিকে দেশে ফিরতে পারেন। তা জুলাই মাস শুরু হয়েছে, আসলে উনি আসলে দেশে ফিরবেন জুলাই শেষ সপ্তাহের দিকে ধরনের শুনছি, এটা আসলে কতটুকু মানে এর ভিত্তি আসলে কি? ওই যারা ওনার টিকিটে বা ডেটের কনফার্মেশন যারা জানেন যে কোন ফ্লাইটে উনি আসছেন জুলাই মাসের শেষের দিকে, তারা এটা খুব ভালো করে হয়তো বলতে পারবে। আসলে আমার মনে হয় যে এটা একটা পরিকল্পিতভাবে একটা কাজ করার চেষ্টা হয় কি, যে এরকম মাঝে মাঝে পাবেন, আপনি জুলাই পাবেন, তারিখও পেয়ে যেতে পারেন, যে এটার মাধ্যমে ওনার যে এই বাংলাদেশের প্রত্যাবর্তনের যে একটা সুবর্ণ প্রতীক্ষা দেশের মানুষের রয়েছে, তারা একটা উৎকণ্ঠার সাথে বা তাকে স্বাগত জানবার জন্য তাদের যে প্রস্তুতি রয়েছে, যে একটা ব্যাপক জনসমাগম বা তার একটা সম্বর্ধনা, সেটিকে প্রশমিত করবার জন্য, সেটিকে হালকা করার জন্য এরকম তারিখের ঘোষণা মাঝে মাঝে পাওয়া যাবে। তবে আমার মনে হয় যে প্রকৃত সময়টা ওনার পক্ষ থেকে উনি নিজেই বলবেন যে উনি কবে। তারপরে এখন পর্যন্ত এগুলোর কোনো ভিত্তি নেই। আমার জানা মতে তো এই জুলাই তারিখের প্রবক্তা যারা, তারা কোথা থেকে খবরটি পেয়েছেন এটা তারাই ভালো বলতে পারবেন। তা সেক্ষেত্রে বলা যায় যে আসলে যে কবে নাগাদ ফিরতে পারেন, কারণ অনেকেই বলছেন যে আসলে উনি ফিরছেন না কেন, নানা ধরনের প্রশ্ন করছেন। অথবা বিষয় আপনি জানেন কিনা যে মানে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে আমরা একটা দলের প্রধান এভাবে দেখি না, আমাদের কাছে তিনি বাংলাদেশের মানুষের প্রত্যাশার সমার্থক একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন। ফলে তিনি শুধুমাত্র ব্যক্তি বা পরিবারের একটি সম্পদ নন, দেশের জন্য তার অপরিহার্যতা রয়েছে। তো ফলে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আপনি পারিপার্শ্বিকতা দিয়ে বিচার বিবেচনা করতে হবে, এখানে কোনো আবেগের জায়গা নেই। তো ফলে এই তার প্রত্যাবর্তনের সাথে দলেরও কিছু পরিকল্পনার বিষয় রয়েছে, নির্বাচন সংশ্লিষ্টতা রয়েছে, সব কিছু মিলে আমরা তো তার প্রত্যাবর্তনকে আমরা শুধুমাত্র স্মরণীয় করতে চাই না, এটিকে আমরা রাজনৈতিকভাবে আমাদের যে অবস্থানটি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করবার জন্য যে প্রত্যাশা বা যে সুযোগ বা যে প্রস্তুতি আমাদের আছে, তার সাথে সমার্থক সবাই উনি ফিরবেন। আমরা দেখলাম যে সম্প্রতি ইসলামী আন্দোলনের একটা মহাসমাবেশ তারা করলেন, বিশাল গণজামায়াত করলেন, সেখানে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা দেখলাম।
সেখানে বিএনপির কোনো প্রতিনিধিকে দেখলাম না। এটাকে এইভাবে দেখার কোনো সুযোগ আছে বলে মনে হয় না, কারণ বিএনপি সবসময় অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। আপনারা দেখবেন যে আগামীকালও জুলাই অভ্যুত্থানের যে সূচনার দিনটি সেটি বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটি ব্যাপক পরিসরে যেখানে আয়োজন হবে, সেখানে আমরা কিন্তু সকল রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছি। তো যেহেতু আমন্ত্রণ জানাবার প্র্যাকটিস আমাদের দলে রয়েছে, ফলে অন্যের আমন্ত্রণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো অনিহা আছে বলে এটা আমরা বুঝতেই পারি যে হয়তো বা ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনাদেরকে অন্য কোনো যে বিষয় এখানে কাজ করেছে। আর আরেকটা বিষয় হলো কি যে ওই রকম রাজনৈতিক সমীকরণ সব জায়গাতে হতেই পারে, কিন্তু কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডতে যখন আমরা খুব বেশি বিচ্যুতি দেখি, বিগত স্বৈরাচারের সাথে আন্দোলনের পরিবর্তে যাদের নির্বাচনের অংশগ্রহণের অভিজ্ঞতা আছে বা আছে তাদেরকে কিন্তু পরিশুদ্ধ হতে হবে। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র সুবিধার রাজনীতিতে আমরা যদি স্বৈরাচারের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের পুনর্বাসনের কাজ যদি এইভাবে করি, তাহলে কিন্তু সেটি গণমানুষের প্রত্যাশার সাথে কিন্তু সেটা যায় না। তারা বলেছে যে অতীতে নির্বাচনে যাওয়া তাদের জন্য ভুল ছিল। দেখুন, রাজনীতিতে ভুল শব্দটি কিন্তু এত সাদামাটা অর্থে কিন্তু বিচার বিবেচনা করা যাবে না। একটা ভুল কিন্তু একটা সরকারকে পতনের দিকে নিয়ে গেছে। বিগত সময় আপনারা দেখবেন যে আওয়ামী লীগ সরকারের যে ভুলটা ছিল সেদিকে তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে প্রায় নিশ্চিহ্ন করার কাছাকাছি নিয়ে গেছে। তো সুতরাং রাজনৈতিক ভুল কিন্তু আমার আপনার মতন একটা ব্যক্তি পর্যায়ের ভুলের সমান করে বিবেচনা করাটা অন্যায় হবে। একই সাথে জামাতের পক্ষ থেকেও কিছুদিন আগে তাদের দলীয়ভাবে দেশবাসীর কাছে তারা ক্ষমা চেয়েছেন, এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমার মনে হয় কি জানেন, ক্ষমা চাওয়ার বিষয়টিকে স্পষ্ট করা উচিত। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সাথে যে মানুষগুলোর কষ্ট, যন্ত্রণা, বিচ্ছেদ, বেদনা জড়িয়ে আছে, তাদেরকে অসম্মান করবার মতন করে আপনি যদি বলেন যে ৪৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত অপরাধ হয়েছে সবগুলো, তাহলে তাতে হয় কি যে ওই জায়গায় আপনি মোটামুটি একটা জিনিসকে আড়াল করতে চান। তো যদি আপনার ভেতরে সদিচ্ছা থাকে যে সত্যি সত্যি ৭১-এর কাজের জন্য আপনি অনুতপ্ত, তাহলে ৭১-কেই সেখানে উল্লেখ করে কথাটি বলুন। সেখানে ৪৭ কেন যদি আপনি এখন বলেন যে বিগত ২০০ বছরে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা যা যা ভুল করেছেন তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, এটা কিন্তু হবে কি আমার ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমার যে সদিচ্ছা, এর যে স্বকীয়তা, বিশুদ্ধতা, এটা প্রশ্নবিদ্ধ হয় আর কি। তার মানে তারা এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ নিয়েছে বলে মনে করছেন? আমার মনে হয় যে এখনো পর্যন্ত স্পষ্টটা হয়নি আর কি। তারা কিন্তু প্রকারান্তরে বলবার চেষ্টা করে যে সেই সময়কার তার রাজনৈতিক অবস্থানটা বেঠিক ছিল না, সঠিক ছিল আর কি। তা সেই জায়গা থেকে আমরা দেখলাম যে কিছুদিন আগে এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনেকেই এই প্রশ্নটা তুলেছেন যে যখন আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে অনেকে প্রশ্ন করছেন তাহলে জামাত কেন নিষিদ্ধ হবে না, বা তারাও তো ৭১-এ মানবতা বিরোধী অপরাধ বা এই জাতীয় এরকম প্রশ্ন যদি ওঠে, তাহলে আমার মনে হয় যে জামাত নেতৃত্বের উচিত হবে সেটা একটা সদুত্তর দিয়ে বিষয়টিকে পরিষ্কার করা, যে তারা কেন অন্তর্ভুক্ত হবেন বা কেন অন্তর্ভুক্ত হবেন না, সেই দায় কিন্তু তাদের কাছেই আছে। আমার মনে হয় যে প্রশ্নটার জন্য তাদেরও প্রস্তুত থাকা উচিত, যাতে তারা একটা সদুত্তর দিয়ে দেশের মানুষের যে উৎকণ্ঠা বা তাদের যে জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাকে তারা দূর করতে পারবেন। আমরা দেখলাম যে বিএনপির সাথে বিরোধী দলীয় যে অবস্থান ছিল, জামাত তাদের সাথে একসাথে হয়ে বিগত সময়গুলোতে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এখন ৫ তারিখের পরে যখন আওয়ামী লীগের পতন হলো, সেই সময় বিএনপি এবং জামাতের মধ্যে যে জোট ছিল সেই জোটের সঙ্গীদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আসলে এটা কেন, বা এটাকে কিভাবে দেখছেন? বিএনপির সমমনা দলের সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে এটা আমি মনে করি না। বিএনপি তার সমমনা দলের প্রতি যে অঙ্গীকারের জায়গা ছিল যে আমরা যুগপৎ আন্দোলনের একটা স্বৈরাচারী সরকারকে পতনের শুভ দিনটি আমরা দেখতে পেয়েছি তাদের সমন্বিত প্রচেষ্টার ফসল হিসাবে, এবং সেই জায়গায় দলের পক্ষ থেকে একটা অঙ্গীকারও রয়েছে যে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছে সেই সমমনা দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের যে সদিচ্ছার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উল্লেখ করেছেন, সেই অঙ্গীকার থেকে তিনি তো সরে যাননি। তো ফলে আমার মনে হয় না যে কোনো রকম বিচ্যুতির কোনো জায়গা আছে। এইটা হয়তো আমার মনে হয় যে কাল্পনিক কিছু ব্যাপারগুলো আমরা সামনে আনতে চাই, যেটাকে হয়তো জনপ্রিয় করবার জন্য একটা অপচেষ্টার জায়গা থেকে এটা হতে পারে। কিন্তু আমাদের মনে হয় না যে রাজনীতির সাথে সেই যে সমস্ত দল যারা স্বৈরাচারের বিরোধী আন্দোলনের সাথে আমাদের সঙ্গে ছিলেন তাদের ভেতরে আমাদের মধ্যে কোনো অনৈক্য বা কোনো ফাটল আছে, এটা আমার জানা নেই। কিন্তু পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে বড় দুই রাজনৈতিক দলের। আমি কিন্তু মনে করি যে রাজনীতিতে বিরোধিতার অবস্থানটা থাকতেই হবে। আমরা সবাই যদি একই কণ্ঠস্বরে কথা বলি তাহলে তার বিরোধিতা বলে কিছু থাকে না, যৌক্তিক হওয়া উচিত। সেটা যদি গণতন্ত্রকে সুসংহত করে,
দেশের মানুষের জন্য যদি কল্যাণ বয়ে আনে, সেরকম যুক্তিসঙ্গত বিরোধিতা থাকুক, সেই বিরোধিতাকে দল হিসেবে আমরা স্বাগত জানাই। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যখন এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সংসদ যখন পরিপূর্ণ কার্যকর হবে, তখন সরকারি দল যেমন থাকবে, তেমনি একটা সক্ষম একটা সক্রিয় বিরোধী দলেরও উপস্থিতি একটা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। এই কারণে কি ঐকমত্য কমিশনে বিএনপির যে বিভিন্ন দাবিগুলো ছিল অন্যান্য রাজনৈতিক দলের সাথে, বিএনপি বিরোধী দলের মধ্যে থেকেও বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি হতে পারবে বা এই ধরনের বিষয়গুলো বিবেচনা করছে? অবশ্যই বিএনপি তো বলেছে যে যে দলের যেরকম সংখ্যায় সংসদে প্রতিনিধিত্ব থাকবে, সেই বিবেচনাকে সামনে মাথায় রেখে বিরোধী দলের যে সদস্যরা যারা আছেন তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হবে। কিন্তু পিআর নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে কথা হয়েছে, এর আগেও কথা হয়েছে, গত সেই সমাবেশেও দেখলাম যে পিআর নির্বাচনের কথা তারা বলছেন ছোট রাজনৈতিক দলগুলোকে, এবং তারা অবস্থান নিচ্ছেন পক্ষে, বিএনপি বরাবরই এটার বিপক্ষে। মানে এই দুইটার সমন্বয় কিভাবে, মানে অথবা এই দুইটার মধ্যে আপনাদের ব্যাখ্যাটা কি? আসলে আমি একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে কি যে যখন কোনো বিষয় পাওয়া যায় না, যখন অন্য সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যায়, তখন আপনার যদি মনে হয় যে আপনি আলোচনা বা বিভেদকে জিইয়ে রাখতে চান, তখন আপনি এমন এমন প্রসঙ্গগুলো আনেন যেগুলো অবান্তর। এই যে সংখ্যানুপাতিক আসন বিন্যাস, এটা হচ্ছে তারই একটা নিদর্শন। আপনি আমাকে বলুন যে সংখ্যানুপাতিক রাজনৈতিক যে আসন বিন্যাসের প্রস্তাবনার কথা আপনি বলছেন, তাতে ধরে নিচ্ছি যে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতিতে সক্রিয় আছেন, তারা শুধুমাত্র একটা নির্বাচনের প্রতীককে সামনে রেখে নির্বাচন করবেন, এবং তাতে যে পরিমাণ তার সংখ্যানুপাতে যার সিট আসন যেটা হয়, সেটি 300 আসনের মধ্যে সে কটা আসন এনে নেবেন। আপনি তো কোনো প্রার্থীকে চিনলেন না। আপনার এলাকার যে প্রার্থী, আপনার জনগণের পক্ষ থেকে যে লোকটি কথা বলবে, আপনার কণ্ঠস্বরকে যিনি সংসদে তুলে ধরবে, তাকে তো আপনি চেনেন না। আপনার তো প্রতীকের উপরে আপনাকে নির্বাচন করতে হচ্ছে। এর বাইরে যে ধরেন আপনি একটা স্বতন্ত্র সদস্য, আপনার কোনো মার্কা নেই, প্রতীক নেই, তাহলে কি আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না? আপনি সংসদ সদস্য হওয়ার আপনার কোনো অধিকার নেই। অর্থাৎ আপনি এমন এমন প্রস্তাবনা করছেন যেটি একজন মানুষের যে মৌলিক অধিকার সেটিকে প্রশ্নবিদ্ধ করে, সেটাকে অস্বীকার করে। আর ওই সংখ্যানুপাতের ধারণার মধ্যে দিয়ে আগামী দিনে স্বৈরাচারকেও যে আপনি প্রতিষ্ঠিত করবেন না, সেটাও আপনি বলতে পারেন না। কারণ আওয়ামী লীগ তো এখনও আইনগতভাবে নিষিদ্ধ হয়নি। যদি আইনের মারপ্যাচে যদি আওয়ামী লীগ টিকে থাকে এবং তারাও যদি তাদের সেই প্রতীক দেয় এবং তার যে পরিমাণ জনসমর্থন তাদের রয়েছে, সেটা যদি সেই ভোটের বাক্সে যদি প্রতিফলিত হয়, তাকে তো সংসদের জায়গা আপনি করে দেবেন। তার মানে কি, আপনার দুটো একটা আসন পাবেন। আপনি যদি 1% আপনার যদি সেই ভোট থাকে, সেখান থেকে আপনি 3টি আসন পাবেন। আপনি আপনার দলের 3টি আসনকে নিশ্চিত করবার জন্য বা একটি আসনকে নিশ্চিত করার জন্য আপনি স্বৈরাচার পুনর্বাসনের কাজটি করছেন। তো এই ধরনের ভবিষ্যৎদর্শী চিন্তা থেকে যারা দূরে রয়েছে, তারাই এই সমস্ত সংখ্যানুপাতের কথা বলতে পারে। কিন্তু যারা বাস্তবের চিত্রকে জানেন, যারা বোঝেন, তারা কিন্তু এই সমস্ত অবাস্তব চিন্তাগুলো করে দেশের গুরুত্বপূর্ণ সময় নিয়ে যে ঐক্যের প্রয়োজনটি রয়েছে, সেটিকে নষ্ট করতে না পারলে। আমরা দেখছি যে এখন বিএনপির পক্ষ থেকে একটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে আসলে যেখানে লন্ডনের বৈঠকের পর ধরে নেওয়া হচ্ছিল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এখন এসে আবার একটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে আদৌ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। এটা আসলে কেন? এমনি আপনাকে যদি এইভাবে বিষয়টা দেখতে বলি, সেটা হচ্ছে, দেখেন, একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে চলবে, এটা কি কোনো পৃথিবীব্যাপী কোনো একটা স্বীকৃত পদ্ধতি? আপনি আমাদের ফলাফলটা দেখুন। বর্তমানে আমাদের জিডিপি 3-এর মাত্রার নিচে আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। বৈদেশিক বিনিয়োগ বলতে কিচ্ছু নেই। দারিদ্র্যসীমার নিচে চলে গেছে প্রায় 50 লক্ষ নতুন পরিবার। কর্মসংস্থান নামে কিছুই হয়নি। শিল্প কলকারখানা ক্রমাগতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের প্রকৃতপক্ষে অর্থনৈতিক সক্ষমতা কতটুকু, এটা মানুষ কেউ জানে না। তো এইরকম একটা অনিশ্চয়তা, যেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, এইরকম একটা পরিস্থিতিতে নির্বাচনকে বিলম্বিত করার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আগামী দিনে যারা নির্বাচিত হবে, তাদের জন্য ক্রমাগত যে চ্যালেঞ্জের পরিমাণ কী পরিমাণে বাড়ছে, সেটাকে যারা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে, তারা নির্বাচনকে বিলম্বিত করার মধ্যে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার পথে নিয়ে যাচ্ছেন। সেটার পরিণতি কি হবে, সেটা যদি তারা অজ্ঞাতসারে করেন, সেটা এক কথা। আর জ্ঞাতসারে যদি করেন, তাহলে বলতে হবে যে তাদের ভীষণ রকম একটা দূরভিসন্ধি আছে, একটা ষড়যন্ত্র করবার পরিকল্পনা রয়েছে, এবং দেশের মানুষের এই বাস্তবতার কাছাকাছি আসা দরকার। তাদেরকে প্রত্যাখ্যান করা দরকার, তাদেরকে প্রতিহত করা দরকার। কারণ জনগণের মৌলিক অধিকারের অন্যতম জায়গা হচ্ছে তাদের নির্বাচিত সরকার দেশে থাকবে। আচ্ছা, আমরা অন্য একটা বিষয়ে যেতে চাই। আমরা দেখলাম যে গতকালকে থেকে খুব আলোচনায় এসছে একজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া,
ইয়ার বিমানবন্দরে তার তল্লাশি মানে তার তল্লাশি চালানো অবস্থায় তার কাছ থেকে একটা ম্যাগজিন পাওয়া গেছে। তো এটা নিয়ে তারপর থেকে গণমাধ্যম সরব বিভিন্ন মানুষরা কথা বলছেন, গণমাধ্যম কর্মীরা কথা বলছেন। সেই সময় উনি জানিয়েছেন যে এটা তার লাইসেন্স করা পিস্তলের কোনো একটা ম্যাগজিন এখানে। আর এই উপদেষ্টার পদত্যাগের জন্য এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছিল। তো সবকিছু মিলে আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার মনে হচ্ছে সরকার এই একটা জায়গাতে কেন জানি ঠিক পেশাদারিত্ব দেখাতে পারছে না। একজন উপদেষ্টা যাকে বরাবরই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি না থাকলেই ভালো হয়, আমরা পদত্যাগ শব্দটিকে এইভাবে বলি, তিনি সরকারকে ক্রমাগতভাবে বিব্রত করে চলেছেন। তিনি উত্তরের একজন মেয়র হিসেবে যাকে প্রশাসনিক দায়িত্ব যাকে দিলেন আর কি, একজন ওখানে রিসিভার যাকে নিয়োগ করলেন প্রশাসনিক দায়িত্ব দিয়ে, মানে এজাজ, ডক্টর এজাজ, যাকে তার ব্যাপারে আমরা জানি যে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণিত উদাহরণ ছিল, তাকে তিনি সংশ্লিষ্ট করলেন সেখানে। আবার এদিকে তার নিজের ব্যাগেজের ভেতরে আমরা আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাই। ওনার একজন সচিব, যে একান্ত সচিব, তিনি বিগত 6 মাসে যে পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন সেটা যদি ক্রমাগতভাবে এইভাবে চলতে থাকতো তাহলে 17 বছরের আওয়ামী লীগের রেকর্ডকেও ছাড়িয়ে যেত বলে অনেকে অঙ্ক করে বের করেন। তো এরকম দুদকেও তদন্ত চলমান আছে, তার এনআইডি ব্লক করেছে, দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আপনারা, কিন্তু সে বিষয়ে আবার উপদেষ্টা বলছেন যে সে নাকি এগুলো জানেন না। এখন আপনার বাড়িতে আপনার স্ত্রী অপকর্ম করছে, সেটি যদি আপনি না জানেন তাহলে তো বলতে হবে যে স্বামী হিসেবে আপনার যোগ্যতা কিন্তু প্রশ্ন করা যেতেই পারে। ঠিক তেমনি আপনার একান্ত সচিব না, কিন্তু এটা তো একান্ত সচিব, যার সাথে একান্তে আপনি অনেক কথাবার্তা বলেন, একান্ত দায়িত্ব পালন করেন, সেই ব্যক্তিটির অপকর্মের হিসাব যদি আপনি না পারেন তাহলে এটাকে খুব সঙ্গতভাবে বলা যায় যে এই দায়িত্ব পালনের উপযুক্ততা এটার মাধ্যমে প্রমাণিত হয় না। তো ফলে ক্রমাগতভাবে এরকম বিব্রতকর অবস্থা সৃষ্টি করার পরেও তাকে ঠিক রক্ষা করবার ব্যাপারে উপদেষ্টা পরিষদ কেন এতটা সক্রিয়, সেটার উত্তর বোধ তাদের কাছ থেকে জনগণ চাইতেই পারে। আমরা দেখলাম যে সম্প্রতি নগর ভবনের ইস্যুতে ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে তার বিভিন্ন কার্যক্রম সামনে চলে এসেছে। একই সাথে অভিযোগ করা হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ইশরাক হোসেনের পক্ষে যে রায়টা ছিল একই রায় ছিল চট্টগ্রামের মেয়রের পক্ষে, সেটা বাস্তবায়ন হয়েছে, শপথ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানে অনুষ্ঠিত হয়নি। টোটাল কিছু মিলে বিএনপির পক্ষ থেকে আসলে আপনাদের মানে বার্তা কি, আসলে আপনারা কি এটাকে কিভাবে দেখছেন? বিএনপি এটাকে দলীয়ভাবে দেখেনি। আপনি নিজেও জানেন যে মেয়র নির্বাচনের প্রার্থী ছিলেন একজন, এবং সেই নির্বাচনটা কতটা কলঙ্কিত নির্বাচন ছিল সেটা আপনারা জানেন। বিগত সময় আসলে তো কোনো নির্বাচন 15 বছর আমার দেশে দেখিনি, সবগুলো নির্বাচনই ছিল কলঙ্কযুক্ত এবং প্রভাবযুক্ত, এবং সব কিছু মিলে জনগণের প্রত্যাশার পূরণ সেখানে কোনো জায়গাতে হয়নি। চট্টগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার সেই পুরাতন যে নির্বাচনটা ছিল সেটাকে তারা বাতিল করেছেন, এবং ডক্টর শাহাদাতকে তারা সেখানে মেয়র হিসেবে তারা ঘোষণা করেছেন। তার শপথ গ্রহণ হয়েছে, উনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেও চলেছেন। খুব সঙ্গতভাবে এটির পুনরাবৃত্তি ঢাকাতে হওয়ার কথা ছিল, সেটি ব্যক্তি ইগোর জন্য হয়নি বলে বেশিরভাগ মানুষেরই ধারণা, আমরাও মনে করি সেটা। তো এটা সবচেয়ে খারাপ দিকটা যেটা হয়েছে কি, দেখবেন যে আমরা কিন্তু আমাদের অজ্ঞাতসারে একজন উপদেষ্টার ইগোকে সম্মান দেখাতে গিয়ে এমন একটা কাজ করলাম যাতে একজন পতিত সরকারের খুবই ঘনিষ্ঠজন ব্যারিস্টার তাপসকে আমরা বৈধতা দিয়ে মেয়রের যে অনার বোর্ডটি রয়েছে সেখানে তার নামটিকে কিন্তু 5 বছরের জন্য চিরস্থায়ী হিসেবে কিন্তু আমরা লিখে দিলাম। কারণ তাকে প্রতিস্থাপন করার যে সুযোগটি আইনগতভাবে সাংবিধানিকভাবে তৈরি হয়েছিল সেটিকে আমরা ব্যক্তি ইগোতে সেটাকে কিন্তু আমরা ধূলিসাৎ করলাম, নস্যাৎ করলাম, এবং একদম স্বৈরাচারের প্রকৃত প্রমাণিত দোষরকে আমরা কিন্তু সগৌরবে তার নামটি জল করে সেই অনার বোর্ডে প্রতিস্থাপনের পথটি করে দিলাম। আমার মনে হয় যে এই বিষয়টিকে যারা গভীরভাবে ভেবে দেখেন বা দেখবার প্রয়োজন মনে করেন তাদের কাছে এটা একটা কলঙ্কিত অভিজ্ঞতা। কিন্তু একজন উপদেষ্টা সেখানে ব্যক্তিগত ইগো অথবা আদালতের রায়কে না মানা এই ধরনের কোনো দেখাইতে পারে কিনা? এটা কেউই পারে না। আপনি যে কথা একটু আগে বলছিলেন যে লাইসেন্সকৃত অস্ত্রের যে প্রসঙ্গটির কথা ছিল, সেটাতে যদি আপনি একটু ফেরত যেতে চান তাহলে বলতে হবে যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতা অসাধারণ বেড়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদারতা যদি জনগণের অন্যান্য জায়গায় যদি প্রতিফলিত হতো তাহলে দেশের মানুষের জন্য বোধহয় বিরাট বড় স্বস্তির কারণ হতো। কারণ আমরা জানি যে একটা আগ্নেয়াস্ত্র পাওয়ার জন্য একজনের ন্যূনতম বয়স হতে হয় 30 বছর,
3টি বছরের কমপক্ষে আয়কর রিটার্নের একটা সন্তোষজনক রিটার্ন থাকতে হয়, মানে 3 লাখ টাকা এবং প্রত্যেক বছর, কমপক্ষে প্রতি বছর 3 লাখ টাকার আয়কর পরিশোধের একটা প্রমাণ থাকতে হয়। সর্বোপরি তার প্রমাণিত নিরাপত্তা বিষয়টিকে প্রমাণিত রাখতে হয়। তো সেই রকম বিবেচনা যদি করি তাহলে ওই যুক্তিতে তাহলে আমার মনে হয় যে এখন তার যারা বন্ধুবান্ধব যারা সরকারে রয়েছেন বা সরকারের বাইরে রয়েছেন তার প্রত্যেকের কাছেই সম্ভবত এরকম লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র আছে। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এর উত্তর কী দেবেন তা আমি জানি না। তবে হ্যাঁ, আমরা তো জানি যে অনেক ক্ষেত্রেই আমরা পেছনের তারিখ দিয়ে অনেক কিছু বৈধতা করার অতীত অভিজ্ঞতা তো আমাদের আছে। তবে এক্ষেত্রে যদি সেটার পুনরাবৃত্তি না হয় তাহলে ভালো হবে। সাদাকে সাদা কালোকে কালো বলার সেই জায়গা থেকে স্বচ্ছতা নিয়ে যদি সত্যি সত্যি তার লাইসেন্সটা বৈধ এবং যথাযথভাবে দেওয়া হয়ে থাকে তাহলে সেটি প্রকাশ করা দরকার, না থাকলে সরকারের ঘোষণা করে দেওয়া উচিত। তবে এটা ঠিক আইনের ব্যতিক্রম করে যদি সেটি লাইসেন্স যদি তাকে দেওয়া হয়ে থাকে তাহলে সেরকম উদাহরণ সৃষ্টি করাটা কিন্তু অন্তত এই জনগণের কাঙ্ক্ষিত যে অন্তর্বর্তীকালীন সরকার তার কাজের ভেতরে আমরা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটবার প্রত্যাশা করিনি। কিন্তু যাকে নিয়ে এত পরিমাণের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সরকারের, তারপরেও তাকে নিয়ে নিশ্চুপ কেন, আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নটা আমার মনে হয় যে উপদেষ্টা পরিষদের জন্য রেখে দেওয়াটাই ভালো হবে আর কি। আচ্ছা, আমরা এটা উপদেষ্টা পরিষদের জন্য রেখে দিলাম। হয়তো বা উপদেষ্টা পরিষদের অনেকেই যারা আছেন তারা শুনলে এটার জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমরা অন্য একটা বিষয়ে যেতে চাই। মুরাদনগরের একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও এই উপদেষ্টাকেই কিছুটা ইঙ্গিত করে বলেছেন, যেখানে একজন উপদেষ্টা তার ব্যক্তিগত কিছু ইগোর কারণে এলাকায় অশান্তির সৃষ্টি করছে। ঠিক একই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বিএনপি নেতা সাজিয়ে একজনকে ধর্ষক বানিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাভ করা হলো। পরবর্তীতে দেখা গেল উনি একজন আওয়ামী লীগ নেতা। তা সেই জায়গা থেকে শুধু এই ঘটনাই না, আমরা আরও কিছু ঘটনা এর আগে দেখতে পেয়েছি। পরবর্তীতে আবার বেরিয়ে এসেছে যে না, যাকে বিএনপি নেতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে উনি আসলে বিএনপির না। তা সেই জায়গা থেকে এর আগেও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে মিডিয়া ট্রায়াল সব কিছু মিলে, আপনি আছেন মিডিয়া সেলের দায়িত্বে, সবকিছু মিলে এই জায়গাগুলোতে ফেস করতে হচ্ছে কেন বারবার আপনাদের? নিশ্চয়ই আপনি জানেন যে বড় কাছে ঢিল বেশি লাগে। দল হিসেবে বিএনপি বড়, সুতরাং যারা নিজেদেরকে মনে করছে যে বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বী, সেক্ষেত্রে তারা আমাদের চরিত্র হননের জন্য এরকম কদর্য, নোংরা, অশ্লীল যে সমস্ত পদক্ষেপ সেটা গ্রহণ করবেন, এটা তাদের রুচির ব্যাপার। তো এখন যদি আপনি একজন আওয়ামী লীগের কোনো একজন ধর্ষককে বিএনপি বানিয়ে যদি আপনি আপনার রাজনৈতিক ফায়দা যদি নিতে চান, তাহলে আপনার মনোবৃত্তির যে নিম্ন স্তর সেটা মানুষের কাছে ক্রমাগতভাবে এভাবে যদি তারা প্রকাশ করার মধ্যে দিয়ে নিজেদের রাজনৈতিক চরিত্রকে যদি মানুষের কাছে উন্মোচন করেন, তাতে ভবিষ্যতে তারা এখান থেকে লাভ পাবেন না লোকসান পাবেন সেটা তাদের হিসাব করতে হবে। তবে আমরা এটা বিশ্বাস করি যে বিএনপি এই সমস্ত আক্রমণের যত বেশি মিডিয়া আক্রমণের শিকার হবে অন্যায়ভাবে, সেটা জনগণকে বিএনপির প্রতি আরও বেশি সহানুভূতিশীল করে তুলবে। কারণ আপনি যখন একজন মানুষকে অন্যায়ভাবে এভাবে অপদস্থ হেনস্থা করতে চান শুধুমাত্র নিজের রাজনৈতিক একটা দূরভিসন্ধিকে বাস্তবায়ন করবার জন্য, হ্যাঁ এটা আমি জানি যে আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা মাঠে আছেন তাদের প্রচুর টাকা পয়সা আছে, এটা আপনারা জানেন যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অনেক, তাদের বিভিন্ন প্রক্রিয়াতে দেশের বাইরে থেকে অনেকেরই হয়তো অনেক রকম অর্থের সূত্র থাকে, সেগুলোর মাধ্যমে তারা পরিপুষ্ট হয়েছেন। তো ফলে এরকম বট কিংবা অনলাইন যোদ্ধা হিসেবে যাদেরকে ওনারা তৈরি করেন, যাদের কাজই হচ্ছে মানুষের জনমনে নোংরামিকে প্রতিষ্ঠিত করা, একই সাথে এটা বুঝতে হবে কি জানেন, নিজের কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা এটা কখনো ভালো হয় না। আপনি এই ধরনের অপকর্ম যদি সমাজে যদি প্রতিনিয়ত যদি আপনি পৃষ্ঠপোষকতা দেন, তাহলে তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের কাছে শিখবে, তারা যদি এটা বোঝে যে আমাদের বড়রা অন্যকে অপদস্থ করবার জন্য এইরকম নোংরা অশ্লীল মানে উত্তেজক যে সমস্ত অভিযোগ যেগুলো আছে, যেগুলো মানুষ পছন্দ করে, অশ্লীল যে সমস্তগুলো ঘটনা, একজন ধর্ষককে বিএনপি বানিয়ে দেওয়ার যে অপকীর্তি যেটা চলছে, সেটা যদি মানুষের মধ্যে যদি ওইভাবে প্রচিত হয়, তাহলে দিন শেষে দেখা যায় কি রাজনীতি সম্পর্কে মানুষের কিন্তু যে ধারণাটাকে আমরা পরিবর্তন করার জন্য এই জুলাই অভ্যুত্থানকে ঘটিয়েছি, সেটার অর্থ কিন্তু নিরর্থক হয়ে যাবে। আপনি ঘুরে ফিরে যদি সেই জায়গাতে যান যে ক্ষমতাকে পাওয়ার জন্য আপনি কতটা নিচে নামতে পারেন, এই নিচে নামার ক্ষেত্রে যদি আপনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন, তাহলে দিন শেষে এটা আমাকে দল হিসেবে কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে সেটার হিসাব আপনারা নিজেরা করুন। বিএনপি এইরকম কদর্যতায় বিশ্বাস করেন, আমরা সেটা করবো না। আমরা মনে করি যে দেশের মানুষের জন্য, তরুণ প্রজন্মের জন্য আমাদের একটা দায়িত্ব রয়েছে,
সেই জায়গা থেকে আমরা দায়িত্বশীলই থাকতে চাই। ওই ওখানে নোংরার পথ আমরা কখনোই নেব না। আগামীকাল শুরু হচ্ছে জুলাই মাস, এটা গত বছর জুলাই তো আমাদের জন্য একটা ভয়াল স্মৃতি ছিল। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে খুব বড় করে এই জুলাইটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। একই সাথে অন্য রাজনৈতিক দলগুলো তারা অভিযোগ অনেকদিন ধরে করে আসছেন যে বিএনপি জুলাই সনদ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে জুলাই সনদ সম্পর্কে আপনাদের ইয়েটা কি? আপনি কি জুলাই সনদ দেখেছেন নাকি? আমার তো মনে হয় যে জুলাই সনদ আমাদের দেশের কোনো মানুষই দেখে নাই। তো সুতরাং যে সনদটা আমি চোখে দেখলাম না, সেটাকে বাধাগ্রস্ত করার কাজ বিএনপি কোথেকে করলো আমি তো জানি না। আপনি সনদটাকে সামনে আনার পরে না সেই প্রশ্নটা তোলা যেতে পারে। আর একটা কথা আপনার জানা দরকার, সেটা হচ্ছে দেখবেন যে এই যে আমরা একটা স্বৈরাচার পতনের একটা দীর্ঘ আন্দোলনের সুফল হিসেবে আমরা সেই জুলাই অভ্যুত্থানকে পেয়েছি। ১/১১ সরকারের সূচনা থেকে কিন্তু বাংলাদেশের বিরাজনীতিকরণ এবং একটা স্বৈরাচারকে পুনর্বাসিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য দেশ এবং বিদেশের যে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ফলাফলে আমরা দীর্ঘদিন দেশের মানুষ ভুগেছে, কষ্ট পেয়েছে, সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি চাইতে বড় তো কেউ নেই। আমাদের হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, গুমের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ মামলা আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে দেওয়া হয়েছে, আদালতের প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে তাদের জীবনের নাভিশ্বাস উঠেছে। সেই রকম একটা অভিজ্ঞতার প্রেক্ষাপট থেকে আমরা আগামীকাল থেকে যে জুলাই বিপ্লবের যে অভ্যুত্থানের যে সময় ঘনিয়ে এসেছে সামনে, সেটিকে আমরা উদযাপন করতে চাই। আজ রাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু সেই আলোকবর্তিকা আগামী প্রজন্মের কাছে আমরা সঞ্চারিত করতে চাই। আগামীকাল বিকেলবেলা বাংলাদেশ চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানটি হবে, তাতে দেশের সমস্ত গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকেই ওখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শহীদ পরিবারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাটাকে ধারণ করতে চাই। প্রকৃত অর্থে বিএনপি একজন প্রকৃত ভুক্তভোগী একটা দল হিসেবে, এবং সেই আলোকটাকে সামনে রেখে আগামী দিনের জন্য একটা সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ করা, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জরুরি, সেটাই হচ্ছে আমাদের আগামী অঙ্গীকার। কিন্তু জুলাই সনদ নিয়ে স্পষ্ট আপনাদের মানে কোনো স্পষ্ট বক্তব্য আছে কিনা? জুলাই সনদে ঘোষণা নিয়ে জুলাই ঘোষণা বা সনদ যেটাই হোক না কেন, যেটাই বলুক না কেন, সেটা হচ্ছে যে এমন বিষয়গুলো থাকা দরকার যেখানে জনকল্যাণের, জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত হবে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের 3টি স্তম্ভ স্বাধীন এবং স্বতন্ত্রভাবে দায়িত্ব পালন করতে পারবে। আগামী দিনে আমার যে সমস্ত তরুণ জনগোষ্ঠী আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশে শিল্প বিকাশ হবে, শিক্ষার প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের জন্য যে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশকে সুনিশ্চিত করা হবে। এই সমস্ত প্রত্যয়ের কথা যে ঘোষণায় থাকবে, আমার মনে হয় সেটাই হবে প্রকৃত জুলাই ঘোষণা। মানে বিএনপির পক্ষ থেকেও জুলাই সনদের পক্ষে অবস্থান রয়েছে বলে আপনি মনে করছেন? শতভাগ। তা এখন আমরা একটা বিষয় দেখছি যে অনেক দিন যাবত বিএনপির 31 দফা নিয়ে দেশব্যাপী এটা বিএনপির বিভিন্ন প্রতিনিধি দল বিভিন্নভাবে তারা কর্মশালা করিয়েছেন, অথবা হচ্ছে জনসংযোগ, গণসংযোগ চালাচ্ছেন। আপনিও বিভিন্ন জায়গায় কর্মশালা করিয়েছেন। তা সব কিছু মিলে আমরা যদি চুম্বকভাবে আপনি এই 31 দফার মানে চমকপ্রদ কয়টা দফা আমরা শুনতে চাই, যে যেটা মানুষকে নতুনভাবে ভাবাতে শেখাবে অথবা ভাবানোর জন্য। আমি এটাকে চমকপ্রদ বলতে চাই না, আমি বলতে চাই যে মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিধ্বনিতে কখনো হয়নি, সেটা এখানে মাধ্যম করা হয়েছে। অর্থাৎ স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না, সেই জন্য 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, সেটি যেমন ঘোষণা আছে। সমাজের যারা শিক্ষিত এবং যারা প্রকৃতপক্ষে সমাজের বিভিন্ন পর্যায় থেকে যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন, অথচ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় তারা সম্পৃক্ত হতে চান না, তাদেরকেও সংসদের উচ্চ পরিষদে আনা, সেটা ঘোষণা যেমন রয়েছে। ন্যায়পালকে প্রতিষ্ঠা করা, দুর্নীতির জন্য দুর্নীতি দমনকে সত্যিকার অর্থে স্বাধীন করা, বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীনতা দেয়া, মিডিয়াকে চাটুকারিতা মুক্ত করে প্রকৃত সমালোচকের মিডিয়ায় পরিণত করা, এবং সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, শিক্ষাকে বাংলাদেশের প্রয়োজনের সাথে সম্পৃক্ত করার ব্যবস্থাপনা করা, নারীর ক্ষমতায়নের ব্যবস্থা করা, প্রকৃত সম্মান মর্যাদা দেয়া। সেই ক্ষেত্রে ফ্যামিলি কার্ডের প্রবর্তন করার কথা চিন্তা করা হয়েছে, হেলথ কার্ডের কথা চিন্তা করা হয়েছে, ফার্মার্স কার্ডের কথা চিন্তা করা হয়েছে। এগুলোই হচ্ছে 31 দফার আসল কথা, যেটার মাধ্যমে আমরা আগামী দিনের যে আমাদের তরুণ, আমাদের পরের প্রজন্ম আছে, তাদের জন্য একটা নিরাপদ এবং সুস্থ বাংলাদেশ আমরা রেখে যেতে চাই।
আমরাও প্রত্যাশা করি যে আসলে আগামীর বাংলাদেশ তরুণদের জন্য নিরাপদ হোক, শুধু তরুণ না সবার জন্য নিরাপদ হোক, সুস্থ বাংলাদেশ হোক, এই প্রত্যাশা আমরাও করছি। আর এতক্ষণ আপনি অনেকক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে প্রত্যাশা করছি আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।